সিলেট জেলা ভ্রমণের আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার ত্রিমোহনা বা তিন নদীর মোহনা, যেখানে ভারতের মণিপুর রাজ্য থেকে বয়ে আসা বরাক নদী বাংলাদেশে এসে সুরমা ও কুশিয়ারা নদী নাম নিয়ে বয়ে গিয়েছে। আরও মজার ব্যাপার হচ্ছে এই তিন নদীর সংযোগস্থল বা মোহনাটি একদম ভারত বাংলাদেশের 0 পয়েন্টেই অবস্থিত। সিলেট যেহেতু বৃষ্টিপ্রবণ এলাকা, তাই প্রায় সারা বছরই এখানে বৃষ্টি হয়ে থাকে। আর এই বৃষ্টির পানির কারণে সিলেটের গাছপালা সব সময়ই সবুজ ও শ্যামল থাকে, যেমনটা এখন আপনারা দেখতে পাচ্ছেন। সবুজ ধানক্ষেত, সবুজ গাছপালা, সেই সাথে সুন্দর পিচ ঢালা রাস্তা। এইসব দেখতে দেখতে খুব অল্প সময়ের মধ্যেই আমরা জকিগঞ্জ এর ত্রিমোহনায় পৌঁছে গেলাম। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটিই হচ্ছে ত্রিমোহনা বাস স্ট্যান্ড। এই বাস স্ট্যান্ডে নেমে 2 থেকে 3 মিনিট হেঁটে ভিতরে গেলেই ত্রিমোহনাটি দেখতে পাওয়া যাবে। আমার সামনের দিকে এখন যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জকিগঞ্জের দিকে। আমরা এই রাস্তাটি দিয়ে জকিগঞ্জ থেকে এই বাস স্ট্যান্ডে এসে নামলাম। একটা গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন জকিগঞ্জ থেকে এসে ডান দিকে চলে যাচ্ছে, আর এই ডান দিকে হচ্ছে সিলেট। এই ডান দিক দিয়ে গেলে আপনারা সিলেট চলে যেতে পারবেন, আর এখানে দাঁড়ালেই যাওয়ার সময়ও বাস পেয়ে যাবেন সিলেট যাওয়ার জন্য। জকিগঞ্জ থেকে এখানে আসতে বাস ভাড়া লেগেছে মাত্র 30 টাকা। আবার এখান থেকে সিলেট গেলে বাস ভাড়া লাগবে 170 টাকার মতো। সামনে যে চেগুন রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি দিয়েই ত্রিমোহনা যেতে হবে। অল্প দূরত্ব হওয়ায় আমরা গাড়ি থেকে নেমে সবুজ ধান ক্ষেতের পাশ দিয়ে পাকা রাস্তা দিয়ে হাঁটা শুরু করলাম। রাস্তার এক পাশে আপনারা দেখতে পাচ্ছেন সবুজ ধান ক্ষেত এবং বড় বড় কিছু গাছ রয়েছে। কিছু দূর আসার পর বিজিবি এর একটি টহল পোস্ট দেখতে পেলাম। একটি ছাউনি দিয়া বসার ঘর ও আরেকটি উঁচু টহল পোস্ট। ছাউনি দিয়া ঘরের ডান পাশে আবার দোলনা রয়েছে, যারা ঘুরতে আসে তারা এখানে বসে কিছুটা সময় বিশ্রামও করতে পারেন। এই সময় এখানে কাউকেই দেখতে পেলাম না, তাই বিজিবি এর টহল পোস্টে উঠে দেখলাম আশেপাশের চারপাশটি কেমন দেখা যায়। এদিকটায় দেখলাম প্রচুর শাকসবজি চাষ হয়, আর পাকা রাস্তা এখানেই শেষ। এরপর ইটের রাস্তা দিয়ে সামনে এগিয়ে যেতে হয়, আর দূর থেকেও নদীটা একটু দেখা যাচ্ছে। শীতের আগমনী বার্তা থাকায় শীতের সবজিও চাষ শুরু হয়ে গিয়েছে এখানে। এই হচ্ছে রাস্তা। এই রাস্তাটি দিয়েই আমাদেরকে ত্রিমোহনা যেতে হবে। স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানতে পারলাম যে এখানে একটি বিজিবি চেকপোস্ট রয়েছে, তাই একটু ভয়ে ভয়ে সামনে এগোচ্ছিলাম। কারণ যেহেতু এটি 0 পয়েন্ট বা বর্ডার এরিয়া, তাই কতটুকু যেতে পারবো বা ছবি তুলতে পারবো কি না, বা এখানে কোনো নিষেধাজ্ঞা আছে কিনা তা জানা ছিল না। তাই সামনে এগোচ্ছিলাম আর ভাবতেছিলাম যে বিজিবি আমাদেরকে শেষ পর্যন্ত কতটুকু যেতে দেয় তা নিয়েই চিন্তিত ছিলাম। কিছু দূর সামনে আসার পর আরো একটি বিশ্রামাগার দেখতে পেলাম। এখান থেকেই ত্রিমোহনা সুন্দর দেখা যাচ্ছে, তাই সবাই মিলে এখানে বসে নদী দেখতে থাকলাম। কিছু সময় রেস্ট করে ও নদী দেখে সামনে এগিয়ে যাওয়ার জন্য রেডি হলাম, এবং সামনে গিয়ে দেখতে পেলাম সেই বিজিবি চেকপোস্টটি। চেকপোস্টে একজন বিজিবি সদস্যকে দেখে তার সাথে কথা বললাম। তাকে জিজ্ঞাসা করলাম কতটুকু যেতে পারবো বা ছবি বা ভিডিও করতে পারবো কিনা।
তো উনি বললেন যে এখানে আপনারা নদীর পাড় দিয়ে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে যতটুকু যাওয়া যায় যেতে পারবেন, ছবিও তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। তবে চেকপোস্টের এই দিকে কোনো ছবি বা ভিডিও করা যাবে না। গাছগাছালির ফাঁকফুকর দিয়ে সামনেই যে একটি সরু জায়গাটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বাংলাদেশের ভূখণ্ড। যদিও আশেপাশে নদীর ওই পারে বাংলাদেশের কোনো ভূখণ্ড নেই, শুধুমাত্র এখানে অল্প কয়েক বিঘা জমি রয়েছে বাংলাদেশের, যে জমিগুলোতে অবশ্য বাংলাদেশি কৃষকরা এই নৌকার মাধ্যমে গিয়ে চাষাবাদ করে থাকে। তো আমরাও জিজ্ঞাসা করেছিলাম যে আমরা ওই বাংলাদেশের ভূখণ্ডে যেতে পারবো কিনা। তো তারা আমাদেরকে বলেছিল যে না, যারা দর্শনার্থী হিসেবে এখানে ঘুরতে আসে তারা আসলে এই ভূখণ্ডে যেতে পারে না। এখানে শুধু স্থানীয় লোকজন আছে যারা, তারাই শুধু ওখানে গিয়ে চাষাবাদ করে। বন্ধুরা, এখন যেই সামনে নদীটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মূল বরাক নদী। এই নদীটাই হচ্ছে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইজন নদীতে গোসল করার জন্য বা মাছ ধরার প্রস্তুতি নিচ্ছে। ডান দিক দিয়ে যে নদীটি চলে গিয়েছে এটি হচ্ছে কুশিয়ারা নদী। এই নদীটা দিয়ে হচ্ছে কুশিয়ারা হয়ে তারপর মেঘনায় গিয়ে মিশেছে। এবং সামনে যেই বাম দিকে যেই নদীটি দেখতে পাচ্ছেন, পানির স্রোত বয়ে যাচ্ছে, এই দিকটি হচ্ছে সুরমা নদী। আর সোজা যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এই সোজা জায়গাটি হচ্ছে বরাক নদী। আমরা দেখতে পেলাম যে এই মুহূর্তে পানিতে প্রচুর স্রোত রয়েছে এবং লোকজনের সাথে কথা বলে জানতে পারলাম বা নিজেরাও দেখতে পাচ্ছি যে এই নদীর স্রোতের সাথে ভারত থেকে বিভিন্ন ময়লা, পলিথিন, বস্তা সহ অনেক গাছগাছালি সহ বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা থেকে শুরু করে অনেক কিছু এদিকে ভেসে আসছে। এবং লোকজনের সাথে কথা বলে এটাও জানতে পারলাম অনেক সময় মৃত জীবজন্তু, পশু পাখি, এমনকি মানুষও নাকি অনেক সময় ভেসে চলে আসে, যা খুবই দুঃখজনক বলা যায়। তো দেখতে পাচ্ছেন পানির স্রোত থাকায় পানিটা এখন ঘোলা দেখা যাচ্ছে। আর ওই যে সামনে যে অংশটি বলছিলাম আমি, এটি হচ্ছে বাংলাদেশের ভূমি। আর এই নদীটাই হচ্ছে মূলত বরাক নদী, বরাক ভারত থেকে যেটা এসেছে। নদী ভাঙ্গন রোধে এখানে পাটা দিয়ে বেড়িবাঁধ দিয়ে দেওয়া হয়েছে, যাতে এই পানির স্রোতের কারণে এই আশেপাশের পাড় ভেঙে না যায়, এবং পাড়ের উপরেই বসার জন্য সুন্দর একটি জায়গা করে দেওয়া হয়েছে। নদী দেখে নদীর পাড় থেকে আমরা একটু উপরে এসে আবার দক্ষিণ দিকে এগিয়ে যাই, কারণ আমরা শুনেছি যে এই দক্ষিণ দিকে ভারতীয় ভূখণ্ড নাকি নদী পার হয়ে এই পারে চলে এসেছে। এইবারে অল্প কিছু জায়গা রয়েছে যেগুলো ভারতীয় ভূখণ্ড হিসেবে ভারতীয়দের দখলেই আছে, এবং এই ভূখণ্ডটি আমরা কাছ থেকে দেখার জন্য সামনে এগিয়ে গেলাম। যেতে যেতে দেখলাম জেলেদের মাছ ধরার দৃশ্য, এবং নদীর পাশে বাংলাদেশি ভাইদের কিছু ফসলি জমি যেখানে চাষাবাদ করা হচ্ছে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে একটা বড় বিল্ডিং এর মতো, এটি হচ্ছে ভারতীয় বিএসএফ এর ওয়াচ টাওয়ার। আমরা হাঁটতে হাঁটতে অনেকটাই সামনে চলে আসছি। সামনে চলে এসে সবুজ ধান ক্ষেত বা ফসলি জমি দেখতে পাচ্ছি। এই জমিগুলো থেকে একটু ভিতরেই হচ্ছে ভারতীয় ভূখণ্ড। আমি একটু জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করছি। বাংলাদেশি ভূখণ্ডের পরেই রয়েছে ভারতের কাঁটাতারের বেড়া। আপনারা দেখতে পাচ্ছেন স্পষ্ট দেখা যাচ্ছে ভারতীয় অংশে ভারতের কাঁটাতারের বেড়া এবং একটি টহল পোস্ট। এর ভিতরে থেকে বিএসএফ সদস্যরা টহল দিয়ে থাকে, যাতে কেউ সহজেই এখান দিয়ে ভারতে যাওয়া আসা করতে না পারে।